আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে এই পরিস্থিতিতে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির যে দাবা খেলা, সেই দাবা খেলায় যে চালগুলো দেওয়া হয়, সেই চালগুলো কখনো কিন্তু সরল হয় না। কখনো এমন কিছু চাল এখানে দেওয়া হয়, যা দেখে আসলে মনে হয় আকাশ একেবারেই পরিষ্কার। অথচ ভেতরে প্রবল এক কালবৈশাখীর প্রস্তুতি চলছে। আজকে আমরা এমন এক সমীকরণ নিয়ে কথা বলতে এসেছি, যা হয়তো আমি মনে করি আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের রাজনীতির যে গতিপথ সেই গতিপথ নির্ধারণ করে দেবে। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন। একদিকে দীর্ঘ সময় ধরে দেশ শাসন করা একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি প্রবল এক গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে 2024 সালে বাধ্য হয়েছিলেন। তিনি ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরেই বাংলার মাটিতে পুনরায় পা রাখবেন। আর ঠিক এই ঘোষণার ২৪ ঘন্টা পার হতে না হতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত করছেন। দুটো ঘটনা কি শুধুই কাকতালীয়? আন্তর্জাতিক রাজনীতির মাঠে, বিশেষ করে দিল্লির সাউথ ব্লকের যে কূটনীতি, সেই কূটনীতিতে কাকতালীয় বলে আসলে কোনো ধরনের শব্দ নেই। সেখানে প্রতিটি ঘটনার পেছনে থাকে সুগভীর এক হিসাব নিকাশ। আজ আমরা ইতিহাসের পাতা উল্টে ভূ-রাজনীতির জটিল সমীকরণগুলো একদম সম্পূর্ণভাবে মিলিয়ে দেখার চেষ্টা করব। আসলে কি ঘটতে যাচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে। দর্শক, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, ইতিহাসের দিকে সম্পূর্ণভাবে নজর দিই, তাহলে আমরা কিন্তু দেখব সময় বা কাল নির্ধারণ রাজনীতির অন্যতম একটি বড় অস্ত্র। আপনারা হয়তো ভাবছেন, দেশে ফেরার জন্য শেখ হাসিনা কেন আসলে ডিসেম্বর মাসকেই বেছে নিলেন? কেন অক্টোবর নয়, কিংবা কেন নভেম্বর নয়? এর পেছনে কিন্তু রয়েছে এক সুগভীর মনস্তাত্ত্বিক খেলা। দর্শক, আপনারা জানেন জুলাই আগস্টের যে অভাবনীয় গণ অভ্যুত্থান, যাকে অনেকেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিচ্ছেন, সেই আন্দোলনের একটি নিজস্ব বয়ান কিন্তু তৈরি হয়েছে। এমনকি এই নতুন বাস্তবতায় দেশের জাতীয় সঙ্গীত কিংবা সংবিধান পরিবর্তনের মতো অনেক স্পর্শকাতর বিষয়গুলো কিন্তু আলোচনায় এসেছে, এখনো আলোচনায় আছে। ঠিক এই জায়গাটিতেই শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োগ করতে চাইছেন। তিনি খুব ভালো করেই কিন্তু জানেন বাঙালির আবেগের সবচেয়ে বড় জায়গাটি হলো ১৯৭১ সালের ডিসেম্বর মাস, অর্থাৎ বিজয়ের মাস। এবং তিনি এই ডিসেম্বরে ফিরে এসে জুলাইয়ের সেই যে দ্বিতীয় স্বাধীনতার বয়ান, এই বয়ানকে সরাসরি চ্যালেঞ্জ করতে চান। তিনি কোণঠাসা, হতোদ্যম তৃণমূল নেতাকর্মীদের এই বার্তা দিতে চান যে আসল বিজয় কেবল ডিসেম্বরেই সম্ভব। এটি একটি ভয়ঙ্কর রাজনৈতিক জুয়া কিন্তু। কারণ তিনি আসলে জানেন দেশে ফিরলে তাকে যেভাবেই হোক আইনি প্রক্রিয়ার মুখোমুখি অবশ্যই হতে হবে। হয়তো কারাগারেও যেতে হতে পারে। কিন্তু একজন ঝানু রাজনীতিক হিসাবে তিনি হিসাব কষেই কিন্তু এগুচ্ছেন। তার এই যে ফিরে আসা বা কারাবরণ আওয়ামী লীগের মৃতপ্রায় সাংগঠনিক কাঠামোতে আমি মনে করি একটি বিশাল বুস্টার ডোজ হিসাবে কাজ করতে পারে। দেখুন সুপ্রিয় দর্শক, রাতারাতি রাজপথের দৃশ্যপট পাল্টে যাওয়ার একটি সম্ভাবনা তিনি কিন্তু এই ঘোষণার মাধ্যমে এবং এই ফেরার মাধ্যমে তৈরি করতে চাইছেন। কিন্তু সুপ্রিয় দর্শক, গল্পের টুইস্ট এখানেই শেষ নয়, বরং আসল নাটকের শুরু ঠিক এখান থেকেই। দেখুন, শেখ হাসিনা যেদিন এমন একটি বিস্ফোরক ঘোষণা দিলেন, তার ঠিক একদিন আগেই আমরা কিন্তু জানতে পারলাম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ডিসেম্বরেই দিল্লি সফরে যাচ্ছেন। যে ভারত বিগত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের সবচেয়ে পরীক্ষিত বন্ধু হিসাবে পরিচিত ছিল, সেই ভারত এখন কিন্তু তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দিল্লির সাউথ ব্লক এখন ব্যস্ত সময় পার করছে জনাব তারেক রহমান সাহেবের সফর শুরু সাজাতে। সম্ভাব্য সূচিতে থাকছে তাজমহল পরিদর্শন থেকে শুরু করে আজমির শরীফ জিয়ারত। টেবিলে থাকছে তিস্তা পানি বন্টন চুক্তির মতো বহু কাঙ্ক্ষিত বিষয়। এখন প্রশ্ন হলো, দিল্লির এই হঠাৎ ভুল পাল্টানোর কারণ কি? সুপ্রিয় দর্শক, এই প্রশ্ন যেটি
এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে কিন্তু একটু চাণক্য নীতির দিকে ভালো করে তাকাতে হবে। ভারতের নীতি নির্ধারক যারা আছেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ বা অজিত দোভালের মতো মানুষেরা, তারা কখনোই কিন্তু আবেগের বশবর্তী হয়ে রাষ্ট্র পরিচালনা করেন না, এবং তাদের কাছে সবার আগে নিজেদের যে ভূ রাজনৈতিক স্বার্থ সেটাই মুখ্য থাকে। ভারত কিন্তু খুব ভালো করেই জানে বাংলাদেশের বর্তমান সরকারকে চটিয়ে বা তাদের সাথে কোনো প্রকার বৈরী সম্পর্ক রেখে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে ৭টি রাজ্য রয়েছে তাদের নিরাপত্তা কোনোভাবেই আসলে নিশ্চিত করা সম্ভব নয়। অতীতের সেই ১০ লাখ অস্ত্র উদ্ধারের ঘটনা দিল্লির স্মৃতি থেকে এখনো কিন্তু কোনোভাবে মুছে যায়নি। তাই তারা আসলে চাইছে তিস্তা চুক্তি এবং অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্কের কার্ড খেলে তারেক রহমান সাহেবের সাথে একটি দীর্ঘমেয়াদী এবং বলা চলে টেকসই বোঝাপড়ায় আসতে। এবং তারা চায় না বাংলাদেশ পুরোপুরি চীনের বলয়ে ঢুকে পড়ুক। ওয়াশিংটন এবং বেইজিংয়ের যে তীক্ষ্ণ নজর বাংলাদেশের উপর বর্তমান সময়ে রয়েছে, ভারত সেখানে নিজেদের আধিপত্য কোনোভাবেই আসলে হারাতে রাজি নয়। তারা যদি বর্তমান সরকারের সাথে কোনোভাবে চটে যায় বা সম্পর্ক খারাপ করে ফেলে, তাহলে কিন্তু এখানে ওয়াশিংটন এবং চীনের যে বলয় রয়েছে এই দুটোই কিন্তু শক্তিশালী হয়ে যাবে। তার ফলশ্রুতিতে ভারতের যে বলয় এখানে রয়েছে বা ভারতের যে আধিপত্য এখানে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হতে পারে বা হারিয়ে যেতে পারে। কারণ আমরা কিন্তু দেখেছি এই যে দুই পরাশক্তি চীন এবং আমেরিকা, তারা যদি কোনো জায়গায় কবজা জমিয়ে বসে তাহলে সেখানে কিন্তু ভারত খুব একটা আসলে কাবু করতে পারে না। আর কোনোভাবে যদি চীনের বলয়ের ভিতরে সম্পূর্ণভাবে বাংলাদেশ ঢুকে যায়, তাহলে এই যে সেভেন সিস্টার্স, তাদের নিরাপত্তা কিন্তু সম্পূর্ণভাবে ঝুঁকির মুখে পড়বে। আবার এখানে চিরশত্রু পাকিস্তানের কথাও কিন্তু কোনোভাবে আসলে ভারত মাইনাস করতে পারছে না। ভারত খুব ভালো করেই জানে যদি তারা বাংলাদেশের সাথে বর্তমানে সুসম্পর্ক বজায় না রাখে, তাহলে পাকিস্তান কিন্তু বাংলাদেশের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কের অফারটা কিন্তু খুব ভালো করে লুফিয়ে নেবে। এবং একবার যদি তারা খুব ভালো করে এই সুসম্পর্কটা লুফিয়ে নিতে পারে, তাহলে এটাও কিন্তু ভারতের জন্য ব্যাপক ক্ষতিকর। তাহলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির পরিকল্পনা কি? দর্শক, এখানে কিন্তু ভারতের সবচেয়ে বড় এবং বলা চলে চতুর কূটনৈতিক চালটি লুকিয়ে আছে। ভারত আসলে একই সাথে দুই নৌকায় পা দিয়ে বর্তমান সময়ে এগুচ্ছে। তারা তারেক রহমানকে দিল্লিতে ডেকে যেমন বন্ধুত্বের বার্তা দিচ্ছে, ঠিক তেমনি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দিয়ে বর্তমান সরকারের উপর একটি অদৃশ্য কিন্তু বলা চলে প্রচন্ড শক্তিশালী এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রাখছে। ভারত যেন আকারে ইঙ্গিতে ঢাকা সরকারকে বুঝিয়ে দিতে চাইছে, আপনারা যদি আমাদের শর্তে কোনোভাবে রাজি না হন, আমাদের স্বার্থ রক্ষা না করেন, তবে আমাদের হাতে কিন্তু বিকল্প তাস তৈরি করাই আছে। এটি কিন্তু একটি ক্লাসিক প্রেশার ট্যাকটিক্স। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সম্ভাবনাকে জিইয়ে রেখে দিল্লি আসলে ঢাকার ক্ষমতার যে চাবিকাঠি সেই চাবিকাঠি নিজেদের হাতেই বলা চলে অনেকটাই রাখতে চাইছে। এখন দর্শক একটু ভাবুন আগামী ডিসেম্বরের দৃশ্যপট কেমন হতে পারে। এখানে একদিকে দিল্লির রাজপথে বাংলাদেশের সরকার প্রধানের রাজকীয় সফর, ভারতের সাথে সম্পর্কের বলা চলে নতুন এক অধ্যায়ের সূচনা। অন্যদিকে দেশের মাটিতে সাবেক প্রধানমন্ত্রীর নাটকীয় অবতরণ। বর্তমান সরকারের জন্য এটি হবে কিন্তু এক বিশাল অগ্নি পরীক্ষা। শেখ হাসিনা দেশে পা রাখলে সরকার কি করবে? তাকে কি সাথে সাথে গ্রেফতার করে কোনোভাবে কারাগারে পাঠাবে? যদি পাঠায়, তবে তার পরিণতি কি হতে পারে? আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি এই ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবে রাজপথে নেমে আসে, তবে রাষ্ট্রযন্ত্র কি সেই পরিস্থিতি সামাল দিতে পারবে? নাকি ভারতের কোনো প্রচ্ছন্ন চাপে সরকার কিছুটা নরম অবস্থান নিতে বাধ্য হবে? দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পাই বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বর মাস সবসময় কিন্তু কোনো না কোনো বড় পরিবর্তনের সাক্ষী হয়ে আছে। কিন্তু ২০২৬ সালের এই ডিসেম্বর হয়তো অতীতের যে হিসাব নিকাশ রয়েছে সেই সব হিসাব নিকাশকে পেছনে ফেলে দেবে। এটি কেবল দুটো দলের ক্ষমতার লড়াই নয়, এটা আসলে বৃহত্তর ভূ রাজনৈতিক খেলার একটি ছোট্ট অংশ মাত্র, যেখানে গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে
আমরা। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপের উপর কিন্তু নির্ভর করছে এই জাতির আগামী দিনের যে ভবিষ্যৎ রয়েছে, সেই ভবিষ্যৎটুকু। দর্শক, রাজনীতির এই যে জটিল এবং কঠিন সমীকরণ, এই যে পর্দার আড়ালের নানা ধরনের খেলা, এগুলো নিয়ে আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করতে পারি। কিন্তু দিনের শেষে সিদ্ধান্ত নেয়ার ভার কিন্তু এদেশের সাধারণ জনগণের। আপনারা আসলে কি মনে করেন? শেখ হাসিনার এই ডিসেম্বরের কৌশল কি সত্যিই কোনোভাবে সফল হবে? নাকি তারেক রহমানের দিল্লি সফর বাংলাদেশের রাজনীতিতে নতুন এক স্থিতিশীল যুগের সূচনা করবে? দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই আলোচনা শুনলেন, তারা আপনাদের যে সুচিন্তিত মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।